সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ট্রায়াল ফেস করার জন্য স্বপ্রণোদিত হয়ে দেশে আসবেন, এবং সেটি যদি ঘটে তাহলে পুরো হিসাব নিকাশ কিন্তু পাল্টে যাবে। আমাদের শেরে বাংলা একে ফজল হকের প্রপৌত্র রাজু মহোদয়, আওয়ামী লীগ নেতা, তিনিও কিন্তু ফিরে এসছেন দেশে। মানে একটা ধারণা যেটা দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত তারা পালিয়ে বেড়াচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন, আমার মনে হয় ও এখন স্রোতটা বোধহয় উল্টো মুখ হওয়া শুরু হয়েছে। যত রকমের সার্কাজম এই হুকুমতে ইউনূস শাহীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটি হচ্ছে তার একটি সর্বশেষ এডিশন, এবং সেই জন্য আমি অবাক হচ্ছি না। এখন এই যে কাণ্ডটা হলো, সাবেক রাষ্ট্রপতি তিনি দেশে ফিরে এসেছেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ তার চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে তিনি ফেরত এসেছেন। এখন এই বিষয়টি নিয়ে কি দেশে কোনো আলোচনা? আমাদের ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেহেতু কোনো ওয়ারেন্ট নেই সেই জন্য তাকে গ্রেফতার করা হয়নি। এই যে সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের পরে এত কিছু যে হলো, এই যে বরখাস্ত করা হলো, আপনি বলছেন যে তাদেরকে এখন নিয়োগ করা উচিত। যারা ইমিগ্রেশনে যারা জব করেন ওখানেও মনে 3জন বরখাস্ত বা চাকরি যাওয়া বা অবসরে পাঠানো অথবা বন্যত্র বদলি করা, এরকম ঘটনা ঘটেছে। আর আপনি যেটা বললেন 3জন উপদেষ্টা সমন্বয়ে একটা তদন্ত কমিশন হয়েছে। এখন তদন্ত কমিশন কি তদন্ত করবো, নাকি কি আবার থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে? না না এই ধরনের একটু যদি আপনার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, তিনি যখন চলে গেলেন সবার নাকের ডগার উপর দিয়ে, পরে ভাবটা এরকম কুম্ভকর্ণের ঘুম ভাঙলো। তিনজন মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত মাননীয় উপদেষ্টাদের সংবিহারে একটি তদন্ত কমিটি গঠন করা। কিভাবে গেলেন, কারা তাকে আপনার অ্যালাউ করলো যেতে ইত্যাদি। এবং পরবর্তীতে দেখলাম আপনার একজন এসপি তিনি উইথড্র হলেন কিশোরগঞ্জের, তারপর আরো যারা দায়িত্বে ছিলেন তাদের উইথড্র করা হলো বা ক্লোজ করা হলো। এই যে ঘটনাগুলো, এই যে অবিচার করা হয়েছে জনকৃতজ্ঞদের প্রতি, সেটির নিরসন এখন অত্যন্ত জরুরি। তারা যে যে পদে ছিলেন সেখানে তাদের ফিরিয়ে দেওয়া উচিত। এবং মহামান্য সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি আমার জানা মতে 8 বার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। সুতরাং তাকে আপনার এই সাধারণ কোনো ব্যক্তির মতো পালিয়ে যাওয়ার লোক তিনি নন, সেটি তিনি সমর্পণ করেছেন। এবং তার প্রত্যাবর্তনটা এক অর্থে যারা সন্দেহ পোষণ করেছিলেন তাদের চপেটাঘাত করার সামিল। ধন্যবাদ। আমাদের কমিউনিটিতে প্রথমে শ্বাস রব এরকম একটা ভাব দেখা দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যে রাফ রিসেপশন অপেক্ষা করছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, আমাদের বর্তমান সরকার প্রধান, তার জন্য সেটি আসলেই পীড়াদায়ক। কারণ কমিউনিটির সঙ্গে ইন্টারাকশনের একটা ব্যবস্থা করা প্রক্রিয়া চলছিল, কিন্তু পরে নিরাপত্তাজনিত কারণে, মানে যেহেতু রাফ রিসেপশন অপেক্ষা করছে সেই জন্য সেটি বাতিল করা হয়েছে। আবার পরবর্তীতে লিমিটেড স্কেলে আপনার একটি আয়োজনের চেষ্টা চলছে, কিন্তু মানে পুরো বিষয়টাই আপনার হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স। দ্বিতীয়ত আপনার যেটি চাউর করে মাইলেজ নেওয়ার চেষ্টা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের বিএনপির কর্ণধার লন্ডন প্রবাসী তারেক জিয়ার সঙ্গে তার একটা বৈঠকের সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখন এটা তো দই টানাটানির খেলা, কে কতটা মাইলেজ নিতে পারে সেরকম একটা জায়গা এটা আছে। তার এই অ্যাওয়ার্ড নিয়ে নানা রকম বিতর্ক দানা বেঁধেছে। আপনার তালিকায় তার নাম, বিতর্ক তালিকায় নাকি তার নাম নেই এক। এবং আমাদের হেড অফ দ্য কমনওয়েলথ অ্যাংলিকান চার্চের প্রধান রাজা তৃতীয় চার্লসের যে তালিকা, সেখানেও নাকি তার নাম নেই। তো এখন যেহেতু আমরা অনেকেই মনে করেন, আমরা দেখেছি যে তাকে বাজিকর হিসেবে চিহ্নিত করেন, যে কোনো কিছু হাজির করা সম্ভব, চাক লাগিয়ে দেওয়া সম্ভব। হি ইজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান ইন বাংলাদেশ, নট ইন বাংলাদেশ বাট মেবি ইন দ্য হোল অফ এশিয়া। তো সেই জন্যে নতুন নতুন চমক তিনি হাজির করার চেষ্টা করবেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো এই তারেক জিয়ার সঙ্গে বৈঠক তেমন একটি চমক,
আরেকটি চমক হচ্ছে তালিকায় নেই, অথচ এই জুয়েল আইচ কিংবা পিসি সরকারের মতো আপনার অ্যাওয়ার্ড গ্রহণের মতো ঘটনা যদি তিনি ঘটিয়ে দিতে পারেন, তাহলে আর তাকে পায় কি? আচ্ছা, তো স্যার তালিকায় নাম নেই, তাহলে সেখানে যাচ্ছেন কিভাবে? আমন্ত্রণ বা কিভাবে হলো? তাই তার পক্ষে তো যে কোনো কিছু সম্ভব। কারণ হচ্ছে তিনি এক ধরনের ঝুঁকি নিতে পারেন যেটি পৃথিবীর আর কোনো লোক রাজি হবে না এবং সাহসও করবে না। যেমন তিনি এমন একটি বয়সে পৌঁছে গেছেন, তার এখন হারানোর কিছু নেই। যা কিছু অর্জন করবেন সেটা প্লাস ভ্যালু অ্যাড করবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে যারা বসবাস করছেন অনেকের কানে বিষয়টা গেছে, স্বাভাবিকভাবে আমার কানেও এসছে। তা আমি তো জানেন যে আমি ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী, আমি সবকিছু প্রকাশ করে দেয়ায় বিশ্বাসী। এখন পাবলিক স্পেয়ারে যে কোনো বিষয় আলোচনা হতে হবে, সেই জন্যই তো আমরা প্রফেসর ইউনূসকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি। তিনি অবাধ, পৃথিবীর কোথাও নেই এই রকমের বাক স্বাধীনতা তিনি আমাদের প্রদান করবেন তার এই হুকুমতে, ইউনূস শাহীতে। এখন পর্যন্ত সেটির কিছু কিছু ব্যত্যয় অবশ্য ঘটছে। সাব্বির নামে একজন ব্লগারকে গুম করে ফেলা হয়েছে, যেটি আসলে নব্য ফ্যাসিবাদী আপনার চেতনার পরিচয় বহন করে। তো এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে আমি বলবো যে লাতিন আমেরিকার নতুন উদাহরণ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সঙ্গম স্থলে। এই যে এস এ সাব্বিরের ইউটিউব গুলো আমরা দেখতে পাচ্ছি যে স্যার এই এস এ সাব্বির, ও কিন্তু জনগণ, এই যে তার স্লোগান হচ্ছে জনগণের কথা বলে। ছেলেটা তরুণ, খুবই দাপটের সাথে যুক্তি নির্ভর, তথ্য নির্ভর কথা বলতো এবং দেশবাসী তাকে একসেপ্ট করিয়ে নিয়েছিল। এবং তার জন্য কিন্তু আমরা একটা মুভমেন্ট তৈরি করছি, কোথায় সাব্বির আছে, কেমন আছে, তাকে জানাতে হবে, কিভাবে আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা আমাদেরকে জানাতে হবে। এবং এই সাব্বির ছেলেটা যে গুম হয়ে গেল বা তাকে অ্যারেস্ট করা হলো, আমরা কেউ কিন্তু জানি না, দেশবাসী জানে না, কোনো পত্রপত্রিকায়ও আসেনি, কোনো প্রকার টিভি চ্যানেলও তার নেই। এই যে একটা প্রাণ সত্য কথা বলেছে, তাকে কোনো প্রকার নিউজ তার আমরা দেখতে পাইনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন এই ছেলেটার ব্যাপারে, যাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, তার সে কোথায় আছে সেটা যাতে দেশবাসীকে জানানো হয়, তাকে কেন গ্রেফতার করা হয়েছে সেটাও যাতে আমরা জানতে পারি। আচ্ছা, যাই হোক, আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে সাব্বিরের ব্যাপারে কথা বলছি এবং অনেকেই সেটিতে সমর্থন জানিয়েছেন। আচ্ছা স্যার, আমরা কিছু কমেন্টস পড়িনি, তারপর আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গে যাব। দোলন প্রামাণিক তিনি বলছেন, ডিসেম্বরের নির্বাচনের বিনিময়ে জুলাই সনদে যদি বিএনপি স্বাক্ষর করে তবে বিএনপির জন্য এটি আত্মঘাতী। ধন্যবাদ আপনাকে দোলন প্রামাণিক। মোহাম্মদ ওমর ফারুক, এক ছাত্র বাসায় অস্ত্র পাওয়া গেছে, এই বিষয়ে কিছু বলেন। কোন এক ছাত্রের বাসায়? আচ্ছা, আমরা এটা হালদার ধীমান, তিনি বলেছেন, এসে অরাজকতার দিনের কুশাসন এবং ধর্মান্ধর দিক দেশ চলে গেছে। জি, ধন্যবাদ আপনাকে হালদার। সাকিব মোল্লা, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে ডক্টর করিমুল্লাহ মন্ত্রী হবেন। জি, ধন্যবাদ আপনাকে। ওরে বাবারে, তাই নাকি? নূর নবী জার্নালিস্ট, দেশটা জাহান্নামে গেছে, এর প্রতিকার দরকার। ধন্যবাদ। দেশবাসী উদ্বিগ্ন। বন্ধুরা, আপনারা যদি একটু শেয়ার করে দেন লাইভটি। বাংলাদেশ, ইউরোপ, শুনলাম যুক্তরাজ্যে যে প্রতিষ্ঠান থেকে পুরস্কার দেওয়া হবে, এই লিস্টে ডক্টর ইউনূসের নাম নাই। পুরস্কারের জন্য এইসব বাংলাদেশ মানুষকে বোকা বানানোর জন্য তিনি যাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা তো স্যারও বললেন। তারপরে নজরুল ইসলাম, তিনি বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে সময় লাগবে ফেব্রুয়ারি পর্যন্ত, এই জন্য নির্বাচন হবে এপ্রিলে। জুলাই যোদ্ধাদের কাছে নির্বাচনের চাইতে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ জুলাই সনদের। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে আরো কিছু মন্তব্য যদি আমরা একটু পড়তে চাই, এর মধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। দর্শক মন্ডলী, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। মোহাম্মদ নূর হুসাইন, তিনি বলছেন, ইনু 6000 কোটি টাকা বাঁচাইছে, 1 কোটি টাকা দিয়ে আসে প্রাইজ দিতেছে, প্রাইজে দিতেছে, এইসব টাকা বাংলাদেশের টাকা। জি, ধন্যবাদ আপনাকে। হালদার ধীমান, তিনি বলছেন, দেশ ধর্মান্ধর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই অনেক রকম কথা বলছেন, অনেক মন্তব্য করছেন। মোহাম্মদ ওসমান গনি মিয়া, আমাদের কাকাকে টিউলিপের সাথে দেখা করার সাহস রাখে, ওই টিউলিপ সিদ্দিক একটা চিঠি দিয়েছেন। আর হারমোনি অ্যাওয়ার্ডের তার নাম নেই, নির্লজ্জের মতো দেশের টাকা খরচ করে। এটা কি ওনার নিজের খরচে গেছেন নাকি রাষ্ট্রীয় খরচে গেছেন স্যার? আমি তো মনে করি রাষ্ট্রীয় খরচে তিনি গেছেন। এ পর্যন্ত যতগুলো সফর করেছেন গত 10 মাসে, আমার জানা মতে সবই রাষ্ট্রের খরচে গেছেন, জনগণের করের টাকায় এই
সফরগুলো যে বিল সেটি ফুট করা হয়েছে। যে বিভিন্ন এনজিওর প্রোগ্রামে নাকি উনি গেছেন, সেটা নাকি ওনার ব্যক্তিগত হতে পারে, কিন্তু সেটা রাষ্ট্রীয় দেখানো হয়েছে। একজন সরকার প্রধান যখন যান, তার যে লট বহর পারিষদ সবকিছু মিলিয়ে রাষ্ট্র খরচ করতে পারছে না এমন কোনো পরিস্থিতি কখনো হয় না। আর আরেকটা প্রশ্ন উঠেছে যে এই তিনি যে ইংল্যান্ডের রাজা থেকে পুরস্কারটা নেবেন, যদি নিয়ে থাকেন নেবেন, সেটা কি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এরকম সেই রাষ্ট্রের জন্য? সেটা দেখুন, আপনার হোয়াট টু ড্র দ্য লাইন, আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের 2.5 বছরের জেল হয়েছিল বঙ্গভবনের একটি গ্লাস তার বাসায় পাওয়া গিয়েছিল বলে, ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি ব্যবহার করছেন এরকম। তো সেখানে আপনার জনগণের পক্ষ থেকে তিনি যদি গিয়ে থাকেন, জনগণের প্রতি রিকগনিশন হিসেবে হেড অফ দ্য কমনওয়েলথ যদি এই মেডালিয়ান তাকে প্রদান করেন, তাহলে ডেফিনেটলি তোষাখানায় জমা হওয়ার কথা। আচ্ছা, ওকে স্যার, আমরা আমাদের দর্শক মন্ডলী আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনারা এখন ওই যে আমি স্যারকে এখন একটা প্রশ্ন করতে চাই। স্যার, আমরা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাসতে দেখেছি এবং শুনেছি, নিশ্চয়ই আপনিও সেটা শুনেছেন, সেটা হচ্ছে আপনাকে নিয়ে সাবেক একজন সেনা কর্মকর্তা, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল পদবীর মোস্তাফিজ, বিশেষ করে তিনি কিছু কথা বলেছেন আপনাকে নিয়ে এবং আপনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন আপনি আমাকে নিয়ে না, আরো অনেক সম্পর্কে তিনি বলেছেন, অনেকের সম্পর্কে কিছু অংশ আপনাকে নিয়ে। আমি আপনাকে, যেহেতু আপনি আছেন, এখন আপনাকে নিয়ে বলছি। অনেক কয়েকজন সম্পর্কেই বলছেন, তার মধ্যে আপনাকে নিয়েও কিছু কথা বলেছেন। আমরা জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন আমাদের এক ধরনের সন্দেহ হচ্ছে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন, কখন সেটি যদি আপনি একটু ক্লিয়ার করেন। আর কিছু কিছু বিষয় আরো উল্লেখ করেছে, সেটি দর্শক মন্ডলীও জানে, আপনিও জানেন, আমিও জানি। সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান স্পেসিফিকলি, সেটা আমাদেরকে একটু জানাতে পারেন প্লিজ। দেখুন, আমি ঝেড়ে কেসে যেটি বলতে চাই, টিল টু ডেট আমি একটি বিশ্ববিদ্যালয়ে আমার সাবস্ট্যান্টিভ জব, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমার আলমা মাটার। আমি কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক হিসেবে যোগ দিইনি। 1 2 নাম্বার হচ্ছে, আমি আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই 2 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে অন ডেপুটেশনে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সরকারের আপনার কাইন্ড অফ রিকুইজিশনে আমাকে যেতে হয়েছে। বিষয়টা এমন না যে আমি লিয়েন নিয়ে গেছি, আমি সেখানে গিয়েছি অন ডেপুটেশন। 1 এখন তিনি যে অ্যানালজি ড্র করবার চেষ্টা করছেন যে আমি পাইকারি ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লোকজনকে পিএইচডি প্রদান করেছি, এটা সর্বব্য মিথ্যা, ডাহা মিথ্যা কথা। 1 যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার পিএইচডি প্রদান করাটা অসম্ভব একটা ব্যাপার। 1 দ্বিতীয়ত, তিনি জেনারেল আজিজ, সাবেক সেনা প্রধান, তার সম্পর্কে বলেছেন। জেনারেল আজিজ আমার তত্ত্বাবধানে পিএইচডি এবং পোস্টডক করেছেন। তিনি পিএইচডি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এটিও ডাহা মিথ্যা একটা তথ্য। আর তিনি যেহেতু বিষয়গুলো অবতারণা করেছেন, বলবার চেষ্টা করেছেন যে আমি রয়ের এজেন্ট। তিনি কিভাবে জানলেন? 1 আর র কি কাঁচা মাছ খায়? আর আমি কি বেকুব? আমি বাংলাদেশের একজন কমিশন প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের। আমি কি বুঝি না এটার ইমপ্লিকেশন কি? তিনি যে এই যে ডাহা একটা মিথ্যা প্রবচন দেওয়ার চেষ্টা করলেন, সেটি আমি মনে করি অনৈতিক এবং তার এখতিয়ার বহির্ভূত কাজ। 1 রয়ের এজেন্ট, আপনার এখানে কিছু টাকা পয়সার সম্ভবত কথা প্রশ্নই আসে না। এখন এইসব যদি বলেন, আমি তো ওই কমেন্টস গুলো দেখেছি, কেউ কেউ সন্দেহ করেছেন তিনি আইএসআই এর এজেন্ট। আমি তো সেই গালিটাও ওনাকে দেবো না, কারণ র বলেন, আইএসআই বলেন, সিআইএ বলেন, মোসাদ বলেন, কেজিবি বলেন, এমএসএস বলেন, যে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হতে হলে, পেরোলে থাকতে হলে, এটা ওই লোক জীবিত অবস্থায় কেউ জানবে না। 1 তিনি তো বেসিক্যালি, আমি যতটুকু শুনেছি, নিউ ইয়র্কে বর্তমানে বসবাস করেন এবং প্রহরীর কাজ করেন একটি দলানে। আর আপনার
যেসব কাহিনী ওনার সম্পর্কে আছে তা কহতব্য নয়, তবু যেহেতু বিষয়টা তিনি উত্থাপন করেছেন সেই জন্য আমি বলবো যে এই যে ভদ্রলোক মুস্তাফিজুর রহমান, তিনি 15ই সেপ্টেম্বর 1969 সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ভরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের আলী আকবর তালুকদার এবং শিরিন আক্তারের ছেলে। তার বাবা ছিলেন একজন জেল সুপারিনটেন্ডেন্ট। দুর্নীতির দায়ে তার বাবা চাকরি হতে বরখাস্ত হন জি। এবং উত্তরায় সেক্টর 14 রোড 16 বাসা নং 109 এখানে একটি 5তলা বাড়ি এবং লালমাটি এলাকা তার একটি বাড়ি রয়েছে বলে জানা যায়। দুর্নীতির বিষয়ে জ্ঞাত আয়ের উৎস প্রকাশের জন্য দুদক হতে তাকে তলব করলে তিনি ভয়ে দেশ ছেড়ে আমেরিকাতে পাড়ি জমান।